আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন কোরআন পড়তে শিখি এই সিরিজে আপনাদের স্বাগত। এই সিরিজে আমরা নুরানি কায়দা নিয়ে আলোচনা করব এবং পুরো নুরানি কায়দাকে আমরা কয়েকটি পর্বের মাধ্যমে শেষ করব। প্রথমে আমরা ক্লিয়ার করে দিই যে এই সিরিজটি মূলত তাদের জন্য যারা মোটেও কোরআন পড়তে জানে না, যারা মোটেও কোরআনের আরবি যে অক্ষর, সেই আরবি অক্ষর সম্পর্কে যার কোনো জ্ঞান নেই। তো আমরা প্রথম পর্বে অক্ষর পরিচিতি নিয়ে আলোচনা করব। তারও আগে আমরা জেনে নিব যে বিভিন্ন বর্ণমালা যেমন ইংরেজি, বাংলা এই সমস্ত বর্ণমালায় অক্ষর সংখ্যা রয়েছে। আরবি বর্ণমালায় টোটাল ২৯টি অক্ষর রয়েছে। আরবি বর্ণমালায় টোটাল ২৯টি অক্ষর রয়েছে। আমরা যখন কিতাব দেখব বা বই দেখবো, নুরানি কায়দা দেখবো, তখন আমরা দেখতে পাবো এখানে ৩০টি অক্ষর রয়েছে। আমরা যখন কাউন্ট করবো দেখা যাবে এটা ৩০টি, আসলে হচ্ছে ২৯টি, কারণ শেষের দিকে যে ইয়া আছে সেটা দুটো ইয়া আছে, ওটা একটাই ইয়া। তো এই ২৯টি অক্ষরের মধ্যে আবার একটা অক্ষর এমন রয়েছে যার কোনো উচ্চারণ নেই, অর্থাৎ ২৮টা অক্ষরের উচ্চারণ রয়েছে এবং একটা অক্ষরের উচ্চারণ নেই, যেটা আমরা পরে জানতে পারবো আলিফ। আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নেই। আমরা যখন আ পড়বো, ই পড়বো, তখন ওটা আসলে হামজা আমরা পড়ছি। তাহলে আলিফ কি কাজে লাগে? আলিফ ইলংগেশনে সাহায্য করে। যেমন ধরুন আমরা যদি বলি বা যাবার বা, কিন্তু যখন বলবো বা আলি যাবার বা, অর্থাৎ এই ইলংগেশন এটাতে সাহায্য করে, ইলংগেট করতে সাহায্য করে। তো প্রথমে আমরা অক্ষরগুলো চিনে নিব। এই প্রথম পর্বে আমরা টোটাল ১২টি অক্ষর চিনব এবং যেগুলো দেখতে একই, আমরা এভাবে পড়বো না, আলিফ বা তা সা জিম হা খ, আমরা অনেক মক্তবে মসজিদে এইভাবে শিখেছি। এতে কি হয়, আমরা খেয়াল করেছি যে বাচ্চারা মুখস্থ করে নেয় কিন্তু অক্ষর সম্পর্কে তার ধারণা জন্মাতে পারে না, তারা ধারণা তৈরি করতে পারে না। তো আমরা প্রথমত মানে একই রকম দেখতে অক্ষরগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমত একই রকম দেখতে যদি আমরা অক্ষর দেখি, প্রথমে এটা যে লম্বা দাগটা নিই সেটা হচ্ছে আলিফ, যেটা আমি একটু আগে বললাম, যার নিজস্ব কোনো উচ্চারণ নেই, এই আলিফ। লম্বা দাগ এটা হচ্ছে আলিফ। এবার আমরা এটা নিচে লিখতে পারি এভাবে আলিফ। এবার এই লম্বা দাগটা যদি একটু বাম দিকে বেঁকে যায়, যদি এরকম হয়ে যায়, তখন সেটা হয়ে গেল লাম। অর্থাৎ যখন আমরা কোরআন পড়বো, যদি এই লম্বা দাগটা একটু বেঁকে যায় তাহলে সেটা হবে লাম, আর যদি লম্বা থাকে এরকম থাকে তাহলে সেটা হবে আলিফ। তাহলে আলিফ আর লামের মধ্যে তফাৎ হচ্ছে আলিফটা লম্বা দাগ এবং লামটা একটু বাম দিকে বেঁকে থাকবে। তাহলে ইতিমধ্যে আমরা দুটো অক্ষর চিনে নিলাম। আমাদের কাজ হবে আমরা নিজেও কিন্তু এটা লিখবো, বা আমরা কাগজ নিব, খাতা কলম নিব এবং দাগ টানবো এবং মনে করার চেষ্টা করবো যে অক্ষরটার নাম কি এবং সেটা নিচে লিখবো। তাহলে আলিফ এবং লাম দুটো অক্ষর সম্পর্কে আমরা পরিচিত লাভ করলাম। এবার আমি 5টা নৌকো আঁকছি। আমরা জানি নৌকো 1টা 2টা 3টা 4টা 5টা আমি নৌকো আঁকলাম। এবার বিন্দু, যেটা ফোঁটা বলি, এই ফোঁটার ভিত্তিতে, এই ফোঁটার উপর নির্ভর করে প্রতিটা নৌকার কিন্তু নাম পরিবর্তন হবে। কোনো নৌকাতে একটা ফোঁটা থাকবে, কোনো নৌকাতে দুটো ফোঁটা থাকবে, কোনো নৌকার ফোঁটা নিচে থাকবে, কোনো নৌকার ফোঁটা উপরে থাকবে। ফোঁটা নিচে আছে না উপরে, একটা আছে না দুটো আছে, এটার উপর ভিত্তি করে আমরা এই 5টা অক্ষরের নাম সম্পর্কে পরিচিত লাভ করব। যদি নৌকার নিচে একটাই ফোঁটা থাকে, যদি নৌকার নিচে একটাই ফোঁটা থাকে, নৌকা আছে তার নিচে একটাই ফোঁটা আছে, তখন আমরা সেটাকে বলবো বা। তখন আমরা সেটাকে বলবো বা বা বা। যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু প্র্যাকটিসও করবেন, সঙ্গে সঙ্গে। সুতরাং একটু ফ্রি টাইম নিয়ে ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তারপরে ভিডিও দেখার পর অবশ্যই লেখার প্র্যাকটিসও করবেন। তাহলে নৌকার নিচে যদি একটা ফোঁটা থাকে তাহলে সেটা হচ্ছে বা। এবার এই ফোঁটাটা যদি আমরা উপরে করে দিই, অর্থাৎ নৌকার উপরে করে দিলাম, তখন সেটা হয়ে গেল নুন। নুন। তাহলে নৌকার নিচে যদি একটা ফোঁটা থাকে সেটা আমরা বা, এবং নৌকার উপরে যদি ফোঁটা থাকে সেটা হয়ে গেল নুন। তাহলে ফোঁটা একটাই, দুটোর ক্ষেত্রে কিন্তু ফোঁটা একটাই, কিন্তু একটা নিচে একটা উপরে। নিচে যদি ফোঁটা থাকে সেটা হবে বা, এবং ফোঁটাটা উপরে থাকলে সেটা হয়ে গেল নুন। এবার দুটো ফোঁটা যদি নিচে থাকে, একটা ফোঁটা ছিল, এবার দুটো ফোঁটা, যদি দুটো ফোঁটা নিচে থাকে তখন সেটা হয়ে গেল ইয়া। তাহলে নৌকার নিচে একটা ফোঁটা বা, নৌকার উপরে একটা ফোঁটা নুন, নৌকার নিচে দুটো ফোঁটা ইয়া। ইয়াটা এইভাবে লেখা থাকে বইয়ে, এইভাবেও লেখা থাকে। আমি এটা বোঝার জন্য, সুবিধার জন্য আমি এইভাবে লিখলাম। তাহলে দুটো ফোঁটা আবার যদি উপরে চলে যায় তাহলে সেটা হয়ে গেল তা। তাহলে আমরা আবার রিভাইজ দিই। নৌকার নিচে যদি একটা ফোঁটা থাকে তাহলে সেটা বা,
ফোঁটার উপরে চলে গেলে সেটা হয়ে গেল নুন। নৌকার ফোঁটার নিচে যদি দুটো ফোঁটা থাকে তাহলে সেটা হবে ইয়া, যদি নৌকার উপরে দুটো ফোঁটা থাকে তাহলে হয়ে যাবে সেটা তা। এবার নৌকার নিচে 3টা ফোঁটা নেই কোনো অক্ষরে, কিন্তু নৌকার উপরে 3টা ফোঁটা আছে, তখন সেটা হয়ে যাবে সা, তখন সেটা হয়ে যাবে সা। তাহলে আমরা বা, নুন, ইয়া, তা, সা এই 5টা অক্ষরকে আমরা চিনলাম। তা আমরা কি করব, প্রথমত বলে বলে মানে যখন আমরা শুনছি তখন মুখে মুখে বলার চেষ্টা করব, তারপরে খাতা কলম নিব, 5টা নৌকা আঁকলাম, নিচে একটা ফোঁটা দিলাম, উপরে একটা ফোঁটা দিলাম, নিচে 2টা ফোঁটা দিলাম, উপরে 2টা ফোঁটা দিলাম, তারপরে উপরে 3টা ফোঁটা দিলাম, তারপর নিচে লিখবো বা, নুন, ইয়া, তা, সা। এভাবে লিখলে আমরা অক্ষর সম্পর্কে মানে অক্ষরের স্ট্রাকচার সেটা আমাদের মাথায় সহজে গেঁথে যাবে। তাহলে প্রথমে আমরা চিনেছিলাম কি আলিফ, আর আলিফটা যদি একটু বাম দিকে বেঁকে থাকে তাহলে হয়ে গেল লাম। তাহলে আমরা 5টা অক্ষরের সঙ্গে আমরা পরিচিতি লাভ করতে পারলাম, 5টা অক্ষরের সঙ্গে পরিচিতি লাভ করতে পারলাম। আমি টোটাল বলেছি 29টি অক্ষর, টোটাল 29টি অক্ষর রয়েছে। এবার আরেকটা স্ট্রাকচার আমরা নিয়ে কথা বলবো, দিয়ে এটা আমরা শেষ করতাম না, আরো 2টো স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আমি প্রথমে বলেছিলাম দেখেন এটা ছিল এরকম নৌকা ছিল নর্মাল, এবার আমি নৌকার যে মাথাটা এটাকে আমরা একটু ছোট গোল করে দিলাম, এটাকে ছোট গোল করে দিলাম, ঠিক আছে, ভালো খেয়াল করুন। তখন কিন্তু প্লেন ছিল এরকম, এখন কিন্তু হচ্ছে মাথাটা একটু গোল করে আমি এটাকে টানলাম, মাথাটা একটু গোল করে এটা নৌকা করলাম। এবার এই অবস্থায় তখন ছিল এরকম একটা উপরে ফোঁটা ছিল, তখন নৌকার উপরে একটা ফোঁটা ছিল, এখন মাথাটা গোল এবং একটা উপরে যদি ফোঁটা থাকে সেটা আমরা বলবো ফা, সেটা আমরা বলবো ফা। কিন্তু প্রথমে যখন মাথাটা গোল ছিল না, শুধু একটা ফোঁটা উপরে ছিল, তখন সেটা ছিল নুন, তখন সেটা ছিল নুন। আবার যখন 2টো ফোঁটা উপরে ছিল তখন ছিল তা, তখন ছিল তা। কিন্তু এখন যেহেতু মাথাটা গোল আছে, মাথাটা দেখুন ভালো করে দেখুন, মাথাটা গোল আছে, 2টো ফোঁটা যদি উপরে থাকে সেটা হবে কফ, সেটা হবে কফ। তাহলে নৌকার উপরে নিচে ফোঁটা দেখার সঙ্গে সঙ্গে এটা আমাদের খেয়াল করতে হবে যে নৌকার এক সাইডটাতে গোল আছে কিনা, মাথাটা গোল আছে কিনা। তাহলে যদি মাথার গোল থাকে এবং উপরে যদি একটা ফোঁটা থাকে তাহলে সেটা হবে ফা, আর যদি মাথা গোল না থাকে শুধু একটা উপরে ফোঁটা থাকে তাহলে সেটা হবে নুন। যদি মাথা গোল থাকে 2টা উপরে ফোঁটা থাকে তখন হবে কফ, আর যদি মাথা গোল না থাকে উপরে ফোঁটা থাকে তাহলে হবে তা। তাহলে ফা কফ। আবার আমি লিখছি, এটা হচ্ছে ফা, এটা হচ্ছে কফ, ফা কফ, ফা কফ, ফা কফ। এবার কিছু 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 অক্ষর আছে এখানে একালিপ মানে একটু টান দিয়ে পড়তে হয়, কিছু অক্ষরে বেশি টান দিয়ে পড়তে হয়, ওগুলো আমরা পরে শিখবো। মূলত হচ্ছে এই নৌকার মুখে একটু গোল আছে এবং উপরে একটা ফোঁটা আছে, সেটা হচ্ছে ফা, আর এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কফ। এবার লাস্ট একটা স্ট্রাকচার দিয়ে এই পর্বটা আমরা শেষ করব, লাস্ট স্ট্রাকচার দিয়ে এই পর্ব আমরা শেষ করে দেব। এবার এই স্ট্রাকচারে দেখুন 3টে একই দেখতে, 3টেই একই দেখতে। প্রথমে আমরা সেই কনসেপ্টে ফিরে আসি, বিন্দুর উপর ডিপেন্ড করে, ফোঁটার উপর ডিপেন্ড করে অক্ষরের নাম পরিবর্তন হয়। যদি কোনো রকম ফোঁটা না থাকে, এই স্ট্রাকচারে কোনো ফোঁটা না থাকে তাহলে সেটাকে আমরা বলবো হা, হা। আমরা আরেকটা হা পরে শিখবো। যদি এরকম স্ট্রাকচারে কোনো রকম ফোঁটা না থাকে সেটা বলবো হা, হা, একটু একটু হালকা ভাবে নরম হবে, হা, হা, হা। যদি একটা ফোঁটা নিচে থাকে তাহলে সেটা হয়ে যাবে জিম, যেটা আমরা বলি না, আমরা অনেক ছেলেরা জিম করতে যাই, জিম বডি বিল্ডিং করতে যাই, জিমে যাব, জিম, জিম চেপে মুখটা চেপে, জিম, 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 জিম। তো এটা হচ্ছে যদি নিচে ফোঁটাটা নিচে থাকে তাহলে সেটা জিম, আর যদি উপরে ফোঁটাটা থাকে তাহলে সেটা হয়ে যাবে খ, সেটা হয়ে যাবে খ, খ, খ। আমরা যেটা বলি গার্গেল করি অনেক সময়, খ, খ, খ। তাহলে এই স্ট্রাকচার যদি ফাঁকা থাকে, যদি কোনো রকম ফোঁটা না থাকে তাহলে সেটা হবে হা, হা। যদি ফোঁটা নিচে থাকে তাহলে হবে সেটা জিম, এবং ফোঁটা যদি ওপরে থাকে তাহলে সেটা হয়ে যাবে খ। তাহলে আমরা 12টি অক্ষর 12টি অক্ষর চিনতে পারলাম, এবং আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু মাথায় ধরে রাখতে পারবেন না। শুধু শুনলেই হবে না, অবশ্যই মুখ দিয়ে প্র্যাকটিস করতে হবে, এটা ক্লাস শোনার সঙ্গে প্র্যাকটিসও করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে খাতায় নোট ডাউন করতে হবে। তো এই পর্ব এখানে শেষ হচ্ছে।
ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।